আসসালামু আলাইকুম। আমি এখন বলরামপুর থানার অন্তর্গত গ্রাম প্রসিদ্ধ আমার পেছনে রেখে আসছি বলরামপুর হাই স্কুল। আর এই যে সাথে আছে মনি ভাই। ভিউয়ার্স, এই যে বলরামপুরে নদীর ঘাটে, যমুনা নদীর ঘাটে আমরা চলে আসছি। এখান থেকে ওই যে দেখেন ওই পাশে নৌকা দিয়ে যাওয়া যায়, বা ওই পাশে গিয়ে দেখবো যে নদীর ওই পারে কি আছে আর কি। আর এই জায়গা দিয়ে জিও ব্যাগ টানানো আছে। এটা এই কাজগুলা পানি উন্নয়ন বোর্ড করে দিয়েছে, যেহেতু বর্ষা যখন আসে যখন ভেঙে যায় নদীর বৈশিষ্ট্যই হলো নদীর এপার ভেঙে ওপার গড়া, ওপার ভেঙে এপার গড়া। এটা হলো নদীর অন্যতম একটা বৈশিষ্ট্য, যার কারণে এই যে বেড়িবাঁধের কাজগুলো পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের এরা করে দিয়েছে পুরোটাই। ওই যে ওরা দেখেন, ওরা দেখতেছে যে আমরা কি করি। আর এই যে এই নৌকার বৈশিষ্ট্য, এই নৌকাটা যেভাবে ই করা হয় রশি টেনে টেনে গুণ টেনে, এই নৌকা আমাদেরকে চালাতে হবে। চালানোর জন্য এই যে রশিটা দেখছেন, এই রশি টেনে টেনে ধরেন এই সাইডে, এইদিকে এটা ওই পুরনো পদ্ধতি, সনাতন পদ্ধতি। এই যে দেখেন, আমরা যদি এইভাবে টান দিই ওই পাশে আমরা এই গুণ টেনে টেনে যাবো আর কি, সনাতন পদ্ধতিতে। এটা এক ধরনের ভালোই, আমার কাছে ভালোই লাগতেছে, নতুন অভিজ্ঞতা আর কি। নতুন অভিজ্ঞতা আমি সঞ্চয় করতেছি এখানে এসে। তোমার নাম কি? আলামিন। তুমি এটা তুমি প্রত্যেক দিন এইভাবে নিয়ে যাও? তোমার গার্জিয়ান আছে না? তোমরা কয় ভাই বোন? তাহলে এখানে আমি বসি, এখানে বসার জায়গা। মনি ভাই গুণ টানতেছে। এটা হলো যমুনা নদী। যমুনা নদীর উৎপত্তি স্থল কিন্তু তিব্বতের লাসা থেকে, এবং তিব্বতের লাসা থেকে যমুনা নদীর উৎপত্তি। সেই যমুনা নদীটি ভারতে হয়ে বাংলাদেশে যখন প্রবেশ করে কুড়িগ্রাম হয়ে, কুড়িগ্রামে তিস্তা নদী থেকে তিস্তা নদীর সাথে সংযোগ স্থাপন করে সেটা চলে আসে এই যে আমাদের টাঙ্গাইলের ভূয়া, সরাসরি এটা চলে গেছে মহানন্দা নদীর ওখানে গিয়ে মিলিত হয়েছে। পদ্মা এবং যমুনা মিলিত দোকানদার না, ওই যে পাশে না। আচ্ছা, পদ্মা নদী সরাসরি ভারত হয়ে রাজশাহী দিয়ে, কুষ্টিয়া দিয়ে এই যমুনার সাথে মহানন্দা নদীতে গিয়ে, মহানন্দা মোহনায় গিয়ে মিলিত হয়ে মেঘনা নদীর সাথে প্রবাহিত হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। এখন আমরা সেই যমুনা নদী এবং যমুনার চরে চলে আসছি। ভিতরে যাব, দেখি যে চরবাসী কি আবাদ করে, ফসল ফলান। আর এই যে এই জায়গায় একটু ক্যানেলের মতন হয়েছে, মানে হালকা খাল, যেহেতু নদীর বৈশিষ্ট্যই হলো নদীর এপার ভেঙে আরেকটা পার গড়া। এটা হলো নদীর বৈশিষ্ট্য। তো যমুনা নদী এবং পদ্মা নদীর ভাঙনের ফলে অনেক গল্প কিন্তু সৃষ্টি হয়েছে। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটির পড়েছেন, সেখানে কিভাবে একটা নদী ভাঙন হয়, নদী কবলিত মানুষের যে জীবনযাত্রার মান কেমন, সেই জিনিসগুলো কিন্তু তিনি মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুন্দরভাবে সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসে কিন্তু উল্লেখ করেছেন। চরে নানান ধরনের ফসল উৎপাদন
চাষাবাদ করা হয়। নানান ধরনের ফসল চাষাবাদের মাঝেও তামাক থেকে শুরু করে যাবতীয় যত খড়ি ফসল আছে, যেটা আমাদের ভাষায় বলে। আর এটা হলো ভুট্টা ক্ষেত। দেখেন অজস্র ভুট্টা কিন্তু তারা চাষ করেছে। দেখেন এই যে ধান, এই যে ধান, এই ধান কিন্তু চরের আরেকটা সুন্দর বৈশিষ্ট্য, যেটা এখানে ধান যে চাষ করছে, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ধরনের পানি বা সেচ পাম্প নেই এবং পানি ব্যবহার করা লাগে না। পানি ছাড়াই এরা যখন পানি এখানে আসছিল, পানি চলে গেছে, তখন এই ধানগুলো রোপণ করা হয়েছে এবং এই ধান এইভাবেই পানি ছাড়াই কিন্তু এই ধানগুলো ধান বড় হয়েছে এবং ধান ধরেছে। দেখেন কত সুন্দর ধান। চরের জীবনমান কতটা উন্নত এখন তা দেখলেই বুঝবেন। এবং শিশুগুলা খুব পরিশ্রমী। তোমার নাম কি? আলিফ। এই যে আলিফ, তুমি এগুলা নিয়ে কোথায় যাচ্ছ? বলরামপুর। বলরামপুর স্কুলে যাবা? জি। মানে স্কুল মাঠে? জি। তোমার ওখানে কেউ আছে কাজ করতেছে? জি। কি তোমার আব্বা? জি। ফাইন। তুমি লেখাপড়া করো? জি। কোন ক্লাসে? পানি। ক্লাস 1-এ? জি। কোন স্কুলে? এখানে? না, বলরামপুর স্কুলে। তোমার বাসায় ওখানে? জি। আর এই এরিয়ার নাম কি? ফলদাপাড়া। এটা বলরামপুরের পাশেই ফলদাপাড়া, তাই না? জি। ধন্যবাদ। চুপ করো। থ্যাংক ইউ। দেখলেন যে ও কিন্তু মাথায় করে সেই বলরামপুর থেকে ওর আব্বা কাজ করে এখানে, তো ওর আব্বার জন্য খাবার নিয়ে আসছিল। আর ও এই এরিয়াটার নাম হলো ফলদাপাড়া। যারা এই পাশে আসছেন তারা হয়তো চিনবেন যে এইটার নাম। আরেকটা আশ্চর্যজনক বিষয় দেখাবো আপনাদেরকে। ওই যে দেখেন, ওই যে একটা ভাঙা নৌকা চরের দ্বীপে আটকে গিয়েছে, সেটা ওইখানে কিন্তু রাখা আছে ভুট্টা ক্ষেতের উপরে। এখন ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে এখানেও আবার দেখেন যে এরা কখনো একটা ফসল নিয়ে থাকে না, এরা এর মধ্যে নানান রকমের ফসল উৎপাদন করে, চাষ করে। এর মাঝখানে ওনারা কি করেছে, ওনারা হলো পালং শাক যেটা, সেটা দিয়েছে। এই যে দেখেন একটা এই দ্বীপের মতন এই জায়গায় ভুট্টাও চাষ করেছে। এবং এইখানে কিন্তু এটা পানি যখন ছিল আটকে গিয়েছিল, এটা কিন্তু আর সরানো হয় নাই। এই নৌকাটা আমি ভিতরে উঠি, পুরোটাই ভেঙে গেছে, ভাঙা অবস্থায় আছে। আর এই জায়গায় মাছ ধরার কিছু সরঞ্জাম আছে। ওই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি করতেছেন? এই যে ধানগুলা? ধান লাগাইছিলাম। আচ্ছা, এই ধান দেখলাম যে আসার সময় মানে এখানকার এইভাবেই হলো আপনার চাষ করে। এই ধানের নামটা কি এবং এটা কি পানি ছাড়াই হয়? হ্যাঁ, পানি ছাড়া হয় না বটে, তবে যে ওই মৌসুমে তো বৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ। যার ফলে ফলন হয়ে যায়। আর এটার মানে রসটা পুরো এই বালি থেকে এরা নেয় না? জি। এটার নাম গাঞ্জা ধান। গাঞ্জা ধান। জি। তাহলে দেখেন যে গাঞ্জা ধানের বৈশিষ্ট্য হলো এটা আপনার হলো পানি কম লাগে কিন্তু উৎপাদন কিন্তু ভালোই হয়। হ্যাঁ, উৎপাদন বেশি হয় কিন্তু স্বল্প পানিতে, অর্থাৎ আপনি সেচ কম দিবেন, পানি কম খরচ করবেন। জি জি জি। আর এই ধানটা স্বল্প সেচে অধিক ফলন আসবে আর হ্যাঁ, কি। অধিক ফলন।